তো গাইজ এখন আমি যাচ্ছি হচ্ছে লহগৌরাঙ্গের নামরে দেখতে। রাতে 7টায় শো রয়েছে, এখন 6:30 বাজে। এখন তাড়াতাড়ি যেতে হবে। টিকিট কাটা নেই আমার, যে আবার টিকিটও কাটতে হবে। তো চলো যাওয়া যাক, সিনেমাটা দেখবো, যাওয়াতে গিয়ে পৌঁছে যায়। চলো এই ব্লগটা সেখান থেকে শুরু করা যাক। आप सारी এখন সিনেমা হলের ভিতরে ঢুকে পড়েছি, বসে পড়েছি আমার পছন্দের মতো সিটে। তো আরেকটু পরেই সিনেমা শুরু হবে। তো চলো শুরু করা যাক লহগৌরাঙ্গের নামরে শ্রীজিৎ মুখার্জি সিনেমা। তো চলো শুরু করা যাক, আলো দিয়ে দেখা একেবারেই শুরু হবে। তো এখন ইন্টারভেল হচ্ছে, এক দেখানো শুরু হয়েছে। যেমন আমার ভয়েস তোমরা কতটা শুনতে পাচ্ছ। ইন্টারভেল পর্যন্ত কিন্তু দারুণ লাগছে, হেভি হয়েছে, হেভি হেভি। আর এখন ইন্টারভেলের পরে আরো মজা হবে, আরো অনেক কিছু হবে। দেখা যাক। ইন্টারভেল পর্যন্ত ভালোই হয়েছে। সৃজিত মুখার্জি অন্যান্য সিনেমাগুলোর থেকে এটা একটু অন্যরকম সিনেমা, বাট ভালো। ডায়লগ ভালো লেখা হয়েছে, স্ক্রিন প্লে ভালো হয়েছে, মানে স্ক্রিন প্লে গুলো যেভাবে সফল হয়েছে না। তিনটে টাইম লাইন, প্রেজেন্ট টাইম লাইন, চৈতন্যদেবের টাইম লাইন আর নটি বিনোদিনীর যে টাইম লাইন, তিনটে টাইম লাইনের সাফেলিং গুলোকে স্ক্রিন প্লেটা যেরকম সাফেল করে করে এগোচ্ছে, সেটা বেশ ভালো লেগেছে। ইন্টারভেল পর্যন্ত বেশ ভালো, শুভেচ্ছা খুব ভালো অভিনয় করছে, দিব্যজ্যোতি ভালো অভিনয় করছে, চৈতন্যদেবের ক্যারেক্টারে ডিভিশন দিতে ক্যামিও রয়েছে, খুব একটা বেশি চরিত্র নেই, ক্যামিও চরিত্র রয়েছে, ভালো লাগছে। তো চলো ইন্টারভেলের পর একটুখানি সেকেন্ড হাফ দেখা যাক। সেকেন্ড হাফে আরো বেটার হবে, সেকেন্ড হাফে আরো ভালো হবে। যে মূল যে মিস্ট্রির যে ব্যাপারটা, থ্রিলিং মিস্ট্রি সেটা ইন্টারভেলের পরে মানে সেকেন্ড হাফের জন্য তুলে রেখেছে। তো গানগুলো খুব ভালো লেগেছে, ইন্টারভেল পর্যন্ত অনেকগুলো গান হয়েছে, তো গানগুলো বেশ ভালো, ভালো লাগছে। তো চলো ইন্টারভেলের পর একটুখানি দেখি, এখন অ্যাড চলছে, অ্যাড শেষ হোক, ইন্টারভেলের পর একটুখানি দেখবো, আশা করি ভালোই লাগবে। তো চলো ইন্টারভেলের পর একটুখানি দেখি, একবারে বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি গিয়ে ভালো করে রিভিউ দেবো। আপাতত সেকেন্ড হাফটা দেখি কেমন হয়েছে। তো গাইস সিনেমাটা দেখে বেরোলাম জাস্ট আমি, এখন প্রায় 9:30 বাজে। তো কি বলবো বুঝতে পারছি না। আমি সিনেমাটা দেখে বেরোনোর পরে একটা ঘোরের মধ্যে রয়েছি। সৃজিতদার সব সিনেমাই ভালো লাগে, আমার খুব পছন্দ হয়, বাট এই সিনেমাটা খুব বেশি করে আমার সাথে কানেক্ট করে গেছে, এবং আমি মানে একটা ঘোরের মধ্যে চলে গেছি, কি বলবো বুঝতে পারছি না। মানে খুব দারুণ লেগেছে। ফার্স্ট হাফে আমি রিভিউ দিয়েছিলাম, বলেছিলাম কেমন কি লাগছে, বাট সেকেন্ড হাফে যখন সিনেমাটা এগোয় এবং শেষের দিকে ক্লাইম্যাক্সে যা যেরকম যে যা যা হয়, বা ক্লাইম্যাক্সটা এমনই একটা ইম্প্যাক্টফুল ক্লাইম্যাক্স যে মানে আমার কি বলবো, আমি খুব গভীরভাবে অ্যাটাচড হয়ে গেছি, ইমোশনালি কানেক্ট হয়ে গিয়েছি। এটা বলার জন্য আমি একটু সাজিয়ে নিই, বাড়ি যাই, বাড়ি গিয়ে সাজিয়ে তারপরে বলছি। আমার দারুণ লেগেছে আর কি সিনেমাটা, মানে ক্লাইম্যাক্সটা মানে জাস্ট, আর ওই শেষের মোটামুটি 15-20 মিনিট মানে জাস্ট উড়ে গেছি আমি, জাস্ট দেখে আমি কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, বাড়িতে যাই, গিয়ে ডিটেলসে আলোচনা করছি। তো আমি সিনেমা দেখে বাড়ি চলে এসেছি। মানে গতকালকে সিনেমা দেখতে গেছিলাম, গতকাল নাইট শোতে ছিল, 7টায় শো ছিল, 9:30 বাড়ি ফিরেছি। মানে 9:30 সিনেমা শেষ হওয়ার পর বাড়ি ফিরেছি, তারপর বাড়ি চলে এসে আর ভিডিও বানানো হয়নি, রিভিউ ভিডিও বানানো হয়নি। তো আজকে সকালবেলা উঠে তারপর ভাবলাম যে রিভিউ ভিডিওটা একবারে বানাই। তো সিনেমাটা আমার কেমন লাগলো, আহ ভালো লেগেছে। ইভেন আমার লাস্টের দিকটা এতটা এতটা মানে ইমোশনাল এবং ইম্প্যাক্টফুল, আমি নিজের সাথে অনেক কানেক্ট করতে পেরেছিলাম লাস্টের দিকে, এমন সমস্ত জিনিসপত্র ঘটে, বিশেষ সাথে ক্লাইম্যাক্সে শেষের দিকে 15-20 মিনিট জাস্ট অসাধারণ, ফ্যাবুলাস, মানে জাস্ট কোনো কথা হবে না। আহ চৈতন্যদেবকে নিয়ে, এটা ঠিক চৈতন্যদেবের জীবনী সিনেমা নয়, এটা চৈতন্যদেবকে নিয়ে বিভিন্ন রকম থিওরি গুলোকে এস্টাবলিশ করা, মানে ওনার অন্তর্ধানের যে মিস্ট্রিটা রয়েছে সেটা থিওরি গুলোকে নিয়ে অন্তর্ধান করা। যেভাবে চৈতন্যদেবের যে লাইফটা দেখিয়েছে না, সেটা অসাধারণ।
এবং তিনটে টাইম লাইন রয়েছে, মানে প্রেজেন্ট 2025-এর টাইম লাইন, নটি বিনোদিনী, গিরিশ ঘোষের টাইম লাইন এবং চৈতন্য দেবের টাইম লাইন। সেখানে যেভাবে রেফারেন্স গুলো এনেছে, মানে তিনটে টাইম লাইনকে যেভাবে কানেক্ট করেছে সেটা খুব ভালো লেগেছে। মানে মেটাফার গুলো, মানে রূপক গুলো যেভাবে কানেক্ট করেছে, মানে এই যে কৃষ্ণ প্রেম, এই যে চৈতন্য দেবের যে কৃষ্ণ প্রেম, সেটাকে যেভাবে মেটাফার দিয়ে বাকি যে দুটো টাইম লাইন রয়েছে, বিনোদিনী আর 2025-এর যে টাইম লাইন, বিনোদিনী গিরিশ ঘোষের টাইম লাইন, সেখানে কৃষ্ণ প্রেমের যে রেফারেন্স গুলো, মানে বিনোদিনীর টাইম লাইনে দেখাচ্ছে যে, মানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে রূপকে কৃষ্ণপ্রেম এখানে ক্রিয়েটার, মঞ্চ, নাটক সেটা। আর এই 2025-এ যে ঈশা সাহার ইন্দ্রনীলের যে ট্র্যাকটা, সেখানে সিনেমা, মানে একটা স্বপ্নের সিনেমা বানানো, সেটা হচ্ছে কৃষ্ণপ্রেম। সেটার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া, সবকিছু মানে নিজেকে বিলিয়ে দেওয়া, সেটা নটি বিনোদিনী গিরিশ ঘোষরা থিয়েটারের জন্য করেছিল। সেইটা মানে অসাধারণ। এবং শুভশ্রী পারফরমেন্স দারুণ। ব্রাত্য বসুকে গিরিশ ঘোষের জায়গাতে ভাল লাগে। ব্রাত্য বসুর একটা মনোলগ আছে না থিয়েটার নিয়ে, তার মানে এই যে স্টার থিয়েটার, বি থিয়েটারের যে ইয়েটা নিয়ে, সেইগুলো নিয়ে যে মনোলগ আছে শেষের দিকে, অসাধারণ। এবং লাস্টের ক্লাইম্যাক্সের জায়গাটাতে শুভশ্রী আর ব্রাত্য বসুর যে সিনটা, দুজনের যে সিনটা, সেখানে শুভশ্রী কাঁদতে কাঁদতে ডায়লগ বলে, ব্রাত্য বসুও কাঁদতে থাকে, সেই জায়গাটাতে তুখর দুজনে মানে কি পারফরমেন্স দিয়েছে। ঈশা সাহা চরিত্রটা বেশ ভালো লেগেছে আমার। আম, যিশু সেনগুপ্ত ভালো, যিশু সেনগুপ্তর বড় রোল নয়, ক্যামিও টাইপের, নিত্যানন্দর চরিত্রে যিশু সেনগুপ্ত, সেটাও বেশ ভালো। মানে যিশু সেনগুপ্ত ওইটুকুনি জায়গাতে বেশ ভালো। দিব্যজ্যোতি ভালো পারফরমেন্স করেছে, যদিও মানে চৈতন্য দেবের এই ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার জন্য দিব্যজ্যোতি ভালো পারফরমেন্স দিয়েছে। তবে গানগুলো মানে অসাধারণ। আর ওই ক্লাইম্যাক্সে লাস্টে যে কবির সুমনের যে গানটা বাজে, সে চলে গেল, সেটা জাস্ট অসাধারণ। এবং ক্লাইম্যাক্সের ওরকম একটা মানে পয়েন্টে, মানে ধরো সিনেমাটা 2 ঘন্টা 11 মিনিট মতো, মানে 1 ঘন্টা 50 মিনিট মতো পর্যন্ত সিনেমাটা একটা লেন্থে চলে, তারপর সিনেমাটা পিক তোলে, মানে শেষের দিকে 20 মিনিটে পিক তোলে। এবং মানে একদম হাইয়েস্ট পিকে ওই জায়গাটাতে কবির সুমনের ওই সে চলে গেল গানটা, মানে জাস্ট অসাধারণ। মানে মানে জাস্ট কিছু বলার নেই। আর প্রত্যেকটা গানই ভালো, মানে প্রত্যেকটা পদ্ম পলাশের গানটা বা গানগুলো, পদ্ম পলাশ অনেকগুলো গান গেয়েছে, অরিজিৎ সিং এর গানটা, সব মিলিয়ে খুব ভালো। এবং স্ক্রিন প্লেটা দারুণ লেখা হয়েছে, তিনটে টাইম লাইনের স্ক্রিন প্লেটা মানে যেভাবে শাফেল করেছে না সৃজিত মুখার্জি, এটা অসাধারণ করেছে। এডিটের কাজ খুব ভালো হয়েছে। তবে ওই যে ব্লারি ব্লারি করে যে মানে পুরোনো টাইম লাইনটা, মানে শ্রী চৈতন্য দেবের টাইম লাইনটা যেভাবে ব্লারি ব্লারি করে দেখিয়েছে, সেটাতে একটু মানে প্রবলেম হচ্ছিল কালার গ্রেডিং এর জায়গাটাতে। বাট ঠিক আছে, মানে আমি যেহেতু ভালো হলে দেখেছি, জয়াতে দেখেছি, ওই জন্য অতটা প্রবলেম হয়নি। বাট যে হলে স্ক্রিন ভালো না, সেই হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে রামকৃষ্ণ দেব একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ক্যারেক্টারটা বিনোদিনী আর গিরিশ ঘোষের টাইম লাইনে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সেখানে যে অভিনেতা অভিনয় করেছেন পার্থ ভৌমিক, তিনি খুব পছন্দের অভিনেতা আমার। তার রিসেন্টলি একটা নাটক দেখলাম, এরারি ফৌজ, খুব ভালো অভিনয় করেছিলেন, খুব ভালো অভিনেতা। বাট শ্রী চৈতন্য দেবের চরিত্রে আমার ঠিক পার্থ ভৌমিককে ঠিক পছন্দ হয়নি। ওই ক্যারেক্টারটা যদি অন্য কেউ মানে আর একটু ভালো করে ফুটিয়ে তুলতে পারতো অন্য কেউ করলে। বাট সব মিলিয়ে বেশ ভালো, ক্যামেরার কাজ খুব ভালো হয়েছে, যেভাবে জিনিসগুলো দেখিয়েছে, বিশেষত থিয়েটারের জায়গাটা, পুরীর সিকোয়েন্স গুলো যেভাবে দেখিয়েছে, ভালো হয়েছে, ক্যামেরার কাজ ভালো হয়েছে, এডিট খুব ভালো হয়েছে। সব মিলিয়ে ভালো সিনেমা, আমার বেশ ভালো লেগেছে। তো সৃজিত মুখার্জি সব সিনেমায় ভালো লাগে, এই সিনেমাটা বেশ ভালো লেগেছে। বাট জাতিস্বর বা গুমনামি টাইপের করতে চেয়েছিল, বাট সেই তুলনায় গেলে জাতিস্বর বা গুমনামির মতো হয়নি। লব আওরঙ্গের নাম রে যথেষ্ট ভালো সিনেমা, সৃজিত মুখার্জির ওয়ান অফ দা বেস্ট সিনেমা গুলোর মধ্যে একটা আমার মনে হয়েছে। তো চলো, টাটা।